Good evening. I am Monik Bhatt, a second year PhD student from the Biological Science and Bioengineering IIT Kanpur. And today's lecture will be the fourth lecture on the principle of inheritance in Bengali. So, last day हम लोगों ने শেষ দিন আমরা কোথায় শেষ করেছিলাম যে ডিএনএ যা হয় সেটা কোনো একটি জীবের বা কোনো একটি সেলের সমস্ত রকম জেনেটিক বা তার বংশগতির সমস্ত বৈশিষ্ট্য বহন করে। এবার আহ, কিভাবে এই জিনিসটাকে সায়েন্টিস্টরা তৎকালীন সময়ে প্রুভ করেছিল সেটা সম্পর্কে যদি আমরা একটু দেখি তাহলে দেখব আহ, যা যে সায়েন্টিস্টদের নাম প্রথমেই উঠে আসে তাদের মধ্যে একজন হলেন গ্রিফিথ, এবং দ্বিতীয় যে যারা সায়েন্টিস্ট যারা সম্পূর্ণ রকম ভাবে এই জিনিসটাকে প্রমাণ করেছিলেন যে ডিএনএ হচ্ছে আমাদের বংশগতির ধারক এবং বাহক, এবং আমরা ম্যান্ডেল যাকে ফ্যাক্টর বলছিলেন, পরবর্তীকালে যাকে জিন বলা হয়, তা আর কিছুই নয়, মূলত সেগুলো ডিএনএ মলিকুল। তো সেটাকে যেভাবে প্রুভ করা হয় সেটাকে প্রুভ করেছিলেন হার্সে এবং চেজ। তো এবার আমরা হার্সে এবং চেজ এবং গ্রিফিথের মধ্যে গ্রিফিথের যে পরীক্ষাটি ছিল সেটাকে একটু জানবার চেষ্টা করব। তো গ্রিফিথের পরীক্ষায় গ্রিফিথ লক্ষ্য করেছিলেন যে অনেক সময় অনেক ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো নন ভিরুলেন্ট হয়। এবার ব্যাকটেরিয়া নন ভিরুলেন্ট কথাটির অর্থ কি? এবার নন ভিরুলেন্ট কথাটির অর্থ হচ্ছে যা রোগ তৈরি করতে পারে না। অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো আমাদের দেহে প্রবেশ করলো বা আমাদের সংবহন তন্ত্রে প্রবেশ করলেও কোনো রকমের রোগ সৃষ্টি করতে পারে না, তাদেরকে বলা হয় নন ভিরুলেন্ট। এবং কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদেরকে বলা হয় ভিরুলেন্ট, যা রোগ তৈরিতে সক্ষম। তো এই নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া বা ভিরুলেন্ট জীবাণু যেগুলো হয় তারা মানুষের দেহে প্রবেশ করে এবং বিভিন্ন রকমের রোগ জীবাণু তৈরি করে। এবার নন ভিরুলেন্ট এবং ভিরুলেন্ট এগুলো অনেক সময় সেটা নিয়ে যখন পরীক্ষা করা হচ্ছিল গ্রিফিথ লক্ষ্য করেন যে ভিরুলেন্ট ব্যাকটেরিয়া থেকে ডিএনএ যদি নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়ায় প্রবেশ করানো হয় তাহলে নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়াও ভিরুলেন্ট ব্যাকটেরিয়াতে পরিণত হয়। তো ডিএনএ কিভাবে বের করা হয়, অর্থাৎ কোনো একটি ব্যাকটেরিয়া বা ভিরুলেন্ট ব্যাকটেরিয়া থেকে ডিএনএ কিভাবে বের করা হয় এবং সেটাকে নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়াতে কিভাবে প্রবেশ করানো হয়, সেটা অনেকটা উঁচু ক্লাসের কনসেপ্ট। কিন্তু এরকমটা ধরা হয় যে যখন একটি নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া যা মানুষের দেহে রোগ তৈরি করতে পারে সেখান থেকে ডিএনএ বের করে যদি কোনো নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়ার মধ্যে সেই ডিএনএটাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়, দেখা যাবে এই নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া ধীরে ধীরে ভিরুলেন্ট ব্যাকটেরিয়ার মতো হয়ে যাচ্ছে এবং এটাও মানুষের দেহে রোগ সৃষ্টি করতে সক্ষম। এবং গ্রিফিথ একজন ব্রিটিশ ডাক্তার ছিলেন। তিনি পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে আসেন যে কোনো একটি ব্যাকটেরিয়ার ভিরুলেন্সি বা নন ভিরুলেন্সি সেটা ডিপেন্ড করে তার জেনেটিক সেটা ডিএনএ এর উপর। অর্থাৎ এক্ষেত্রে একটি ছোট অণুজীব যা একটি প্রোক্যারিওটিক জীব, অর্থাৎ ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক হয়। তো এই ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক জীবের
যে virulent, অর্থাৎ তার একটি চারিত্রিক বৈশিষ্ট্য যে সে রোগ তৈরি করতে সক্ষম অথবা রোগ তৈরি করতে সক্ষম নয়, সেটা তার ডিএনএর উপর ডিপেন্ড করে। এবং সেখান থেকে গ্রিফিথ বলেছিলেন যে ব্যাকটেরিয়ার বংশগতি ধারক হলো ডিএনএ। এবং এই এক্সপেরিমেন্টের পরে হার্সে চেজ অন্য এক্সপেরিমেন্ট করেন, এবং তারপর আরো ধীরে ধীরে প্রচুর এক্সপেরিমেন্টের পরে প্রমাণিত হয় যে মূলত এই ডিএনএ হলো সমস্ত সজীব কোষ চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক। তো এবার আমরা এই পরীক্ষাটির মাধ্যমে প্রথম জানতে পারলাম যে ডিএনএ হচ্ছে কোনো জীবের বংশগতির ধারক এবং বাহক। এবার মূলত ডিএনএটাকে কোথায় পাওয়া যায় সেই হিসাবে যদি আমরা দেখি, ডিএনএ কে মূলত পাওয়া যায় নিউক্লিয়াসে। অনেক সময় তোমরা দেখবে মোস্ট অফ দা টেক্সট বুকে একটা ফটো দেওয়া থাকে নিউক্লিয়াসের, যেখানে এরকম করে একটা বিন্দু থাকে যেটাকে নিউক্লিওলাস বলা হয়, এবং এর চারিদিকে প্রচুর এরকম কুণ্ডলাকৃতি ডিএনএ কে রাখা হয়। তো এবার কথা হচ্ছে গিয়ে ডিএনএ এর এই কুণ্ডলাকৃতি বা সুতোর মতো অনেকটা চেহারা কোনো কোষে সবসময় পাওয়া যায় না। মূলত এই সুতোর মতো দেখতে ডিএনএ গুলোকে আমরা তখনই দেখতে পাবো যখন এই সেই কোষটি ইন্টারফেজ দশায় উপস্থিত। এবার ইন্টারফেজ দশাটি কি? ইন্টারফেজ দশা আর কিছুই নয়, প্রত্যেকটি সেলই ধীরে ধীরে বিভাজিত হয় এবং একটি সেল থেকে দুটি সেল তৈরি হয়। মূলত ইউক্যারিওটিক কোষে এমনটাই হয়ে থাকে। এবার এই কোষগুলো বিভাজনের পূর্বে নিজেদেরকে তৈরি করতে বা মেটাবলিক্যালি অ্যাক্টিভ রাখে, এবং সেটাকেই বলা হয় ইন্টারফেজ। তো ইন্টারফেজে যখন তুমি মাইক্রোস্কোপ বা যখন ইন্টারফেজ দশার কোনো একটি কোষকে যখন তুমি মাইক্রোস্কোপে দেখবে, তখন তুমি দেখতে পাবে যে কোষের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে এরকম নিউক্লিওলাস এবং সম্পূর্ণ নিউক্লিয়াসের ভেতর প্রচুর এরকম সুতোর মতো ডিএনএ। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই যে সুতোর মতো ডিএনএ গুলো আছে, এটা সবসময় সুতোর মতো থাকে না, এবং কোষ বিভাজনের একটা দশা আছে যেটাকে বলা হয় মেটাফেজ। এবং মেটাফেজের সময় দেখা যায় যে সেই সুতোর মতো দেখতে ক্রোমোজোম গুলো আর নেই, বরঞ্চ অনেকটা এই রকমের স্ট্রাকচার, এই ধরনের স্ট্রাকচার বা এই রকমের দেখতে অনেক জিনিস নিউক্লিয়াসের মধ্যে পাওয়া যায়। তো সায়েন্টিস্টরা এই জিনিসটাকে বিভিন্ন রকমের রঞ্জক দ্বারা রঞ্জিত করবার চেষ্টা করে, এবং তখন তারা দেখেন যে এই জিনিসগুলোকে যখন রং করা হয় তার সমস্ত অংশটুকু রং নেয় না, বরঞ্চ তার কিছু কিছু অংশ কালার নেয় এবং কিছু কিছু অংশ তার রঞ্জিত হয় না। এবং এই জিনিসগুলোকেই নামকরণ করা হয় ক্রোমোজোম। ওকে, তো নর্মালি সেলে সুতোর মতো ডিএনএ থাকবে কুণ্ডলাকৃত অবস্থায়, এবং সেটা কখন থাকবে? যখন সেই সেলটি একটি ইন্টারফেজ দশায় থাকবে। এবং ইন্টারফেজের পর সেল যখন কোষ বিভাজনের মেটাফেজ দশায় উপস্থিত হয়, তখন এরপর সেল যখন
কোষ বিভাজনের মেটাফেজ দশায় উপস্থিত হয়, তখন সেই সেলের নিউক্লিয়াসকে যদি জিসমা দ্বারা আমরা রঞ্জিত করি, তাহলে দেখতে পারবো যে ক্রোমোজোমের কিছু অংশ কালার নিচ্ছে এবং কিছু অংশ কালার নিচ্ছে না। এবং এই কালারের উপর বেস করে ক্রোমোজোমকে দুটো অংশকে চিহ্নিত করা হয়। একটি হলো পি বাহু এবং অপরটি হলো কিউ বাহু। এবং পি বাহু এবং কিউ বাহু কি? মূলত এই ধরনের বাহুগুলোর মধ্যে যে বাহুটি ছোট হয়ে থাকে তাকে পি বাহু বলা হয় এবং লম্বা বাহুটাকে বলা হয় কিউ বাহু। তো মেটাফেজের কোষ বিভাজনের মেটাফেজ দশায় ডিএনএ কুণ্ডলাকৃতি ডিএনএ ধীরে ধীরে ক্রোমোজোমের রূপ ধারণ করে এবং প্রত্যেকটি ক্রোমোজোম এক একটি করে ডিএনএ মলিকিউল। মূলত দেখা গেছে যে যত উন্নত জীব হবে, যেটা সবসময় সত্যি হয় না, কিন্তু মূলত যতটা উন্নত জীব হয়ে থাকে সেই জীবের ক্রোমোজোম সংখ্যাও ততটাই বেশি হয়। যেমন যদি আমরা একটি ব্যাকটেরিয়ার কথা বলে থাকি, সেই ব্যাকটেরিয়াতে ক্রোমোজোম সংখ্যা হয় 60। অন্যদিকে যদি আমরা মানুষের মতো উন্নত জীবের কথা বলে থাকি, সেখানে ক্রোমোজোম সংখ্যা হয় 46টি। তো মূলত যত উন্নত জীব তার চারিত্রিক বৈশিষ্ট্য তত ভিন্ন হবে এবং এত চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করার জন্য ক্রোমোজোম সংখ্যাও প্রচুর হয়। তো ইন্টারফেজ দশার সুতাকৃতি ডিএনএ ধীরে ধীরে মেটাফেজ দশায় ক্রোমোজোমের আকৃতি নেয়। আর এটাকে ক্রোমোজোম এর জন্য বলা হয় যে এটাকে যখন জিনসা দিয়ে রং করা হচ্ছে তখন এটা কালার নিচ্ছিল। মূলত ক্রোমোজোম কথাটির অর্থ হচ্ছে গিয়ে ক্রোমো কথাটির অর্থ হচ্ছে রং এবং জোম কথাটির অর্থ হচ্ছে জায়গা। তো ক্রোমোজোম কথাটির মূলত অর্থ দাঁড়াচ্ছে যে জায়গাটায় রং নেয়। মূলত এই ক্রোমোজোমগুলি কালার নিচ্ছিল বলে তার নাম রাখা হয় ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমগুলি প্রত্যেকটি এক একটি করে ডিএনএ মলিকুল। এবার এই ক্রোমোজোমগুলিকে অনেক সময় যদি আমরা আরো ম্যাগনিফিকেশন বা আরো এর ভিতরে কি আছে, অর্থাৎ এটাকে আরো বড় করে আমরা এর ভিতরে কি কি জিনিস দিয়ে তৈরি সেটাকে দেখি, তখন আরেকটা স্ট্রাকচার বা আরেকটা গঠন আমরা দেখতে পাই, সেটাকে বলা হয় ক্রোমাটিন। এবার ক্রোমাটিনটা কি? মূলত কোষ বিভাজনের প্রোফেজ দশায়, এবার মনে রাখতে হবে ক্রোমোজোম কখন দেখা যায়, ক্রোমাটিন কখন দেখা যায় এবং সুতাকৃতি ডিএনএ কখন দেখা যায়। তো যাই হোক, ক্রোমাটিন আর কিছু নয়, ক্রোমাটিন হচ্ছে ক্রোমোজোম তৈরি হওয়ার পূর্ববর্তী অবস্থা। তো ক্রোমাটিনের সময় অনেকটা এরকম 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 দেখতে হয় এবং এই ক্রোমাটিন আগে একটা সময় এরকম ধরা হতো যে দুটো ক্রোমাটিন মিলিয়ে একটি ক্রোমোজোম গঠন করে। তো কোথায় কোনটা দেখা যায়? ক্রোমাটিন কখন দেখা যায়? প্রোফেজ দশায়। তো ক্রোমাটিন কখন দেখা যায়? প্রোফেজ দশায়। ক্রোমোজোম কখন দেখা যায়? মেটাফেজ দশায়। এবং সুতাকৃতি ডিএনএ কখন দেখা যায়? ইন্টারফেজ দশায়। তো এই ক্রোমাটিন গুলোকেও যদি আমরা আরো, যেটা হচ্ছে গিয়ে মূলত এরপরে আমাদেরকে যদি আরো ভিতরে গিয়ে বা আরো বড় করে এই ক্রোমাটিন গুলোকে দেখতে হয়, তাহলে আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপি। এবং ইলেকট্রন মাইক্রোস্কোপি বা এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করে যদি আমরা দেখি, তাহলে দেখব যে প্রত্যেকটি ক্রোমাটিন আসলে ডিএনএ মলিকুল দিয়েই তৈরি এবং এই হচ্ছে ডিএনএ অণুর গঠন। তো ওভারঅল কি জানা গেল? যে এই ডিএনএ অণুগুলো অ্যাকচুয়ালি কিরকম ভাবে ক্রোমাটিন তৈরি করে সেটা সম্পর্কে একটা দেখা যাক। ধরা যাক এটা একটা ডিএনএ অণু এবং এই ডিএনএ অণুটিকে আমরা এবার একটি লাইন দিয়ে লিখব
এবং এই ডিএনএ মলিকুল বা অণুটি যখন নিজের চারিদিকে ধীরে ধীরে পাকিয়ে যায়, এবং এই কথাটির অর্থটা কি? এবং যদি দেখা যায় যে এর যা ব্যাসার্ধ হবে, তার এটা আরেকটু মোটা হবে এবং এটি আর একটু মোটা হবে। তো অর্থাৎ ডিএনএ মলিকুল বা ডিএনএ অণু নিজের চারিদিকে ধীরে ধীরে কুণ্ডলাকৃতি করতে করতে, অর্থাৎ নিজেকে ঘুরিয়ে পেঁচিয়ে আস্তে 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 মোটা হতে থাকে, এবং ধীরে ধীরে একটা সময় সেটা তৈরি করে, মূলত কোষ বিভাজনের প্রোফেজ দশায় এটা তৈরি করে ক্রোমাটিন। এবং তারপর যখন ধীরে ধীরে আরো নিজের চারিদিকে ক্রোমাটিন গুলো যখন নিজের চারিদিকে ধীরে ধীরে জড়িয়ে জড়িয়ে তৈরি করে ক্রোমোজোম। তো এই হচ্ছে ক্রোমোজোম এবং ডিএনএ এর মধ্যেকার সম্পর্ক। এখানে একটা কথা বারবার ইম্পর্টেন্ট এবং তাও বলে যাচ্ছি যে ক্রোমোজোম আর কিছুই নয়, ক্রোমোজোম হচ্ছে এক একটি ক্রোমোজোম এক একটি ডিএনএ মলিকুল বা ডিএনএ অণু দিয়ে তৈরি। হুম, এবার আমরা যদি মূলত ক্রোমোজোম স্ট্রাকচার বা ক্রোমোজোম কিরকম হয় সেটা যদি দেখতে আসি, তাহলে দেখব ক্রোমোজোম মূলত অনেকটা এরকম হয়। এটাকে বলা হয় এস ক্রোমোজোম এবং এটাকে বলা হয় 2s ক্রোমোজোম। তো এস ক্রোমোজোম আর 2s ক্রোমোজোম এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? কিছুই নয়, এস ক্রোমোজোম হচ্ছে মূলত কোষ বিভাজনের আগে প্রত্যেকটি ডিএনএ তাদের যা অ্যামাউন্ট নিউক্লিয়াসে থাকে, অর্থাৎ ডিএনএ এর পরিমাণ কোষ বিভাজনের আগে কোষ বিভাজনের আগে কোষে নিউক্লিয়াসে ডিএনএ পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। ওকে, তো কোষ বিভাজনের আগে যখন ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়, তখন ক্রোমোজোম গুলোকে অনেকটা এরকম দেখতে লাগে। দেখে মনে হয় এর চারটি বাহু অথবা চারটে আম, 1 2 3 4, কিন্তু এটা লিখে দেওয়া হোক কোষ বিভাজনের আগে। এবং এটা কোষ বিভাজনের পরে। এবার মনে রাখতে হবে, যখন আমরা ক্রোমোজোম নিয়ে আলোচনা করি তখন আমরা এই ধরনের যে গঠন বা এই ধরনের যে চিত্রটি অঙ্কন করে থাকি, এটা কিন্তু সবসময় একটা মেটাফেজ ক্রোমোজোমকেই বোঝানো হয়, এবং মেটাফেজ ছাড়া অন্য কোনো দশায় ক্রোমোজোম এই আকৃতিতে পাওয়া যায় না। তো যাই হোক, আহ, আমরা যখন একটি ক্রোমোজোমকে আরেকটু ভালো করে দেখি তখন দেখা যায় ক্রোমোজোমের ঠিক মাঝ বরাবর, ঠিক মাঝ নয় অন্য জায়গাতেও থাকতে পারে, একটি জায়গা থাকে যাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এবং সেন্ট্রোমিয়ারের উপরে একটি বাহু পাওয়া যায় এবং নিচে আরেকটি বাহু। মূলত যে বাহুটি ছোট তাকে বলা হয় পি বাহু, এবং যে বাহুটি বড় তাকে বলা হয় কিউ বাহু। তো যখন কোনো একটি মোস্ট অফ দা বইতে বা ছবিতে যখন তোমাদেরকে ক্রোমোজোম বোঝানো হবে বা কোষ বিভাজনের ছবি দেখানো হয়, তখন আমরা যে ধরনের ক্রোমোজোমকে
ড্র করে থাকি সেটা অনেকটা এরকমই হয়, মনে রাখতে হবে। ছোট বাহুটিকে পি বাহু বলে, বড় বাহুটিকে কিউ বাহু বলে, এবং মাঝের এই গোলাকৃতি অংশ দ্বারা যেটিকে চিহ্নিত করা হয় তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। মূলত এটা গোলাকৃতি হয় না, এটা অ্যাকচুয়ালি ক্রোমোজোমের মধ্যবর্তী কোনো একটা জায়গায় থাকে, একে সেন্ট্রোমিয়ার বলে। এবং সেন্ট্রোমিয়ারের আগে কি কাজ হবে সেটা আমরা দেখব। তো এটা হচ্ছে ওভারঅল ক্রোমোজোমের স্ট্রাকচার। এবং যখন 2s ক্রোমোজোম, অর্থাৎ যেটা কোষ বিভাজনের আগে, সেটা অনেকটা এরকমই দেখতে হয়, কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে এর আমরা 4টে বাহু খুঁজে পাবো। এবার দেখা যাক ক্রোমোজোম অ্যাকচুয়ালি এর গঠন কিরকম। তো ক্রোমোজোমের গঠন অনেক সময় এরকম হিসাবে চিহ্নিত করা হয়, যার মধ্যবর্তী অংশে থাকে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারকে আরেকটি কি বলা হয়, মুখ্য খাঁজ। তো মুখ্য খাঁজ কথাটির অর্থটা কি, যে নর্মাল এরকম যখন ক্রোমোজোম যায় যেখানে সেন্ট্রোমিয়ার থাকে সেই জায়গাটা একটু এরকম হয়ে যায়, অর্থাৎ একটু খাঁজ তৈরি করে। এবং এই খাঁজটি সব থেকে বড় হয়, অর্থাৎ ক্রোমোজোমে অনেক সময় অনেক জায়গায় দু একটি জায়গায় খাঁজ দেখা যেতে পারে, কিন্তু সব থেকে যে বড় খাঁজটি হয় সেটাকে বলা হয় মুখ্য খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন। মূলত ইংরেজি বইগুলোতে বা বড় ক্লাসের বইগুলোতে তোমরা এই ওয়ার্ডটিকেই পাবে, প্রাইমারি কনস্ট্রিকশন। এই সেন্ট্রোমিয়ার বা মুখ্য খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন, এটা ক্রোমোজোমের মধ্যবর্তী জায়গায় কোনো একটা জায়গায় অবস্থান করে। এটাকে কিভাবে ডিনোট করতে হয়, যে না, যখন একটি ক্রোমোজোম এর আকৃতি আমরা দেখব তার মাঝখানে সব থেকে বড় যে খাঁজটিকে আমরা দেখতে পাবো সেটাই মূলত সেন্ট্রোমিয়ার হয়ে থাকে। কারণ সেন্ট্রোমিয়ারই খাঁজের যে অ্যামাউন্টটা সেটা অনেকটা বেশি হয়। এবং এই সেন্ট্রোমিয়ারে কাজ কি, মূলত সেন্ট্রোমিয়ারে কাজ হচ্ছে গিয়ে, সেন্ট্রোমিয়ারে কাইনেটোকোর, মূলত সেন্ট্রোমিয়ারে একটি প্রোটিন কমপ্লেক্স তৈরি হয় যাকে বলা হয় কাইনেটোকোর। এবার এই কাইনেটোকোরের কাজ কি? তো কাইনেটোকোরের কাজ হচ্ছে গিয়ে, এটা কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে বেমতন্তুর সাথে যুক্ত হতে সাহায্য করে। অর্থাৎ আমরা যখন কোনো জায়গায় সেল ডিভিশন, সেটা অন্য একটি চ্যাপ্টার, তবুও কিছুটা ডিসকাস করে রাখা উচিত, যে যখন আমরা সেল ডিভিশন বা কাইনেটোকোর নিয়ে ডিসকাশন হচ্ছে, তো তখন দেখা যায় ক্রোমোজোমকে একটি বেমতন্তুর সাথে যুক্ত হতে সাহায্য করে কাইনেটোকোর। অর্থাৎ কোষ বিভাজনের সময় প্রত্যেকটি ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার থাকে সেটা এক একটি বেমতন্তুর সাথে যুক্ত হয়, এবং সেটা ক্রোমোজোমকে অ্যানাফেজ দশায় দুটো বিপরীত প্রান্তে, নিউক্লিয়াসের দুটো বিপরীত প্রান্তে যেতে সাহায্য করে। তো ওভারঅল যদি আমরা সেন্ট্রোমিয়ারের ফাংশন বা সেন্ট্রোমিয়ারের কাজ বা এর প্রয়োজনীয়তা নিয়ে বলি, তাহলে সেন্ট্রোমিয়ার হচ্ছে কোনো একটি ক্রোমোজোমের মুখ্য কাজ বা প্রাইমারি কনস্ট্রাকশন। এটাতে কাইনেটোকোর বলে প্রোটিন কমপ্লেক্স তৈরি হয়, এবং এই কাইনেটোকোর ক্রোমোজোমকে একটি বেমতন্তুর সাথে যুক্ত হতে সাহায্য করে, এবং কোষ বিভাজনে এর প্রয়োজনীয়তা রয়েছে। এবার দেখা যাক এই ক্রোমোজোমে আর কি থাকতে পারে। মূলত ক্রোমোজোমে, বিশেষ করে ইউক্যারিওটিক ক্রোমোজোম যদি আমরা দেখি, তাহলে দেখব প্রত্যেকটি ক্রোমোজোমের দুটো শেষ প্রান্তে এরকম অংশ পাওয়া যায়। সব ক্রোমোজোমে থাকবে না, কিন্তু মূলত প্রায় উন্নত, যেমন মানুষের প্রত্যেকটি ক্রোমোজোমেই এটা পাওয়া যায়। একে বলা হয় টেলোমিয়ার। তো এই টেলোমিয়ার প্রত্যেকটি ক্রোমোজোমের দুই প্রান্তে অবস্থান করে। এবং এই টেলোমিয়ারের কাজটা কি, বলা হয় যে টেলোমিয়ার ক্রোমোজোমকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। তো টেলোমিয়ার কিভাবে ক্রোমোজোমকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, এবং এই ক্ষয়ই বা কি? তো এটা একটু কঠিন, কিন্তু তবু আমরা বোঝার চেষ্টা করব,
যে ইউক্যারিওটিক সেলে, ইউক্যারিওটিক ছাড়ো, প্রাণীদের, প্রাণী বলতে অ্যানিমেলদের বোঝানো হচ্ছে, মানুষও একজন, প্রাণীদের ক্রোমোজোম প্রত্যেক কোষ বিভাজনে ছোট হতে থাকে। কিন্তু উদ্ভিদে তা হয় না। এবার এই কথাটির অর্থটা কি? এই কথাটির অর্থটা হচ্ছে যে যদি আমরা এরকম দেখি তাহলে দেখব প্রত্যেকবার কোষ বিভাজনের ঠিক আগে কোনো একটি ক্রোমোজোম বা ডিএনএ মলিকুলের শেষ প্রান্ত থেকে কিছুটা অংশ বাদ পড়ে যায়, বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রে। বাদ, এবং এই বাদ পড়ে যাওয়ার অংশ কারণটা কি? টেলোমারেজ বলে উৎসেচকের অনুপস্থিতি। কিন্তু উদ্ভিদে তা থাকে, মূলত প্রাণীদেহেও থাকে, কিন্তু তা কেন কাজ করে না সেটা আরো অনেকটাই কঠিন, এবং কঠিন, তাই জন্য আমরা সেটাতে যাচ্ছি না। কিন্তু আমরা এখানে জেনে রাখবো যে প্রাণী কোষে প্রত্যেকটি সেল ডিভিশনে ডিএনএর দুটো প্রান্ত ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, এবং এই ক্ষয় হতে হতে ডিএনএ যাতে এবং ডিএনএ তে আমরা জানি যে এখানে অনেক জিন রয়েছে। তো যদি প্রত্যেক সেল ডিভিশনের পর একটি ডিএনএ দু প্রান্ত থেকে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, তাহলে তো একটা সময় এমন হওয়া উচিত যে এই জিনগুলো বাদ পড়ে যাবে। তাহলে তো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বহন, আহ, আমরা যেটা বলছি যে ডিএনএ সমস্ত জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে, কিন্তু প্রাণীদেহে দেখা যাচ্ছে যে প্রত্যেক ডিভিশনের পর, অর্থাৎ প্রত্যেক কোষ বিভাজনের পর ক্রোমোজোম বা ডিএনএ দুটো প্রান্ত থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে তো এটা বলা উচিত নয় যে ডিএনএ বংশগতির ধারক এবং বাহক, কারণ ডিএনএ প্রতি মুহূর্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কিন্তু দেখা গেছে যে প্রাণীদেহে ডিএনএ অনেকটা এরকম হয়ে থাকে, এই অবধি টেলোমিয়ার, প্রান্তে টেলোমিয়ার, এবং অপর প্রান্তেও টেলোমিয়ার, এবং মধ্যবর্তী যে অংশটা থাকে এখানে পাওয়া যায় বিভিন্ন জিন। তো প্রত্যেকবার সেল ডিভিশনের পর ধীরে ধীরে কি হয়, টেলোমিয়ারটা ক্ষয়প্রাপ্ত হয়, আবার একটি ডিভিশনের পর টেলোমিয়ার আবার ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এরকম ধীরে ধীরে যখন কোষ বিভাজন চলতে থাকে তখন দেখা যায় যে এই টেলোমিয়ারটা নিজে ক্ষয়প্রাপ্ত হয়ে ক্রোমোজোমের যে অংশ অনেক প্রয়োজনীয় জিন থাকে সেটাকে বাঁচায়। তো এটাই, এভাবেই, এর জন্যই টেলোমিয়ারকে বা কাজ বা প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয়ে থাকে যে টেলোমিয়ার ক্রোমোজোমকে ক্ষয়ের হাত থেকে বাঁচায়। তো কিরকম, আবার একটু দেখে নেব টেলোমিয়ার কিরকম ভাবে ক্রোমোজোমকে ক্ষয়ের হাত থেকে বাঁচায়। আবার বলছি, প্রাণীদেহে প্রত্যেক কোষে কোষ বিভাজনের পর ডিএনএ দুই প্রান্ত থেকে ছোট হতে থাকে, বা ক্রোমোজোম দুই প্রান্ত থেকে ছোট হতে থাকে, এবং সেটা ছোট হওয়ার কারণ কি? টেলোমারেজ নামে এক উৎসেচকের অনুপস্থিতি। এবার কিন্তু উদ্ভিদে এই
ডিএনএ ছোট হয়ে যাওয়া বা ডিএনএ বাদ পড়ে যাওয়া বা ডিএনএ কেটে যাওয়া দুই প্রান্ত থেকে, সেটা হয় না। এর কারণ কি? উদ্ভিদের প্রত্যেকটি কোষে টেলোমারেজ উপস্থিত রয়েছে। তো যাই হোক, প্রাণীদেহে কিন্তু প্রত্যেকটি ক্রোমোজোম নিজেদেরকে বাঁচানোর জন্য তাই কি করে, এরা টেলোমিয়ার নামে একটি অংশ তৈরি করে। তৈরি করে ঠিক বলবো না, এটা ডিএনএ মলিকুলারি পার্টস বা ডিএনএ অনুরি পার্ট। এবং এই টেলোমিয়ার কি করে, এটা নিজে ক্ষয়প্রাপ্ত হয়, যেহেতু আমরা বলছি প্রত্যেক কোষ বিভাজনে দুই প্রান্ত থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে। তো টেলোমিয়ার মূলত ডিএনএর এমন একটি অংশ টেলোমিয়ার, যেটা কোনো রকম চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে না। এটা ধীরে 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 ক্ষয়প্রাপ্ত হয় এবং দুটো টেলোমিয়ারের মধ্যবর্তী যে অংশে বংশগতির জন্য প্রয়োজনীয় সমস্ত রকম জিন বা চারিত্রিক বৈশিষ্ট্যের ধারক সমস্ত রকম উপাদান রয়েছে ডিএনএ, সেই জায়গাটিকে রক্ষা করে। এবং এর জন্যই টেলোমিয়ারকে বলা হয় এরা ক্রোমোজোমকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। ওকে, এবার জেনে নেব গৌণ খাঁজ বা অন্য কি। এবার গৌণ খাঁজ বলতে কি বোঝানো হয়ে থাকে, ধরা যাক এটা একটা ক্রোমোজোম এবং এখানে দেখা যাচ্ছে যে সব থেকে বড় যে খাঁজ, অর্থাৎ যেটাকে প্রাইমারি কনস্ট্রিকশন বলা হয়, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এবং সেন্ট্রোমিয়ারকে ছাড়া অন্য যে খাঁজগুলো উপস্থিত থাকে, যেমন এই ছোট ছোট খাঁজগুলো, এদেরকে বলা হয় গৌণ খাঁজ অথবা সেকেন্ডারি কনস্ট্রিকশন, অথবা এটাকে এনওআরও বলা হয়। কথাটির অর্থ হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। ওকে, তো গৌণ খাঁজ, ক্রোমোজোমের গৌণ খাঁজ কি? সেন্ট্রোমিয়ার বা প্রায় প্রাথমিক খাঁজ বাদে অন্য যত রকমের খাঁজ আমরা ক্রোমোজোমে পাবো। খাঁজ বলতে গেলে ক্রোমোজোমটা অনেক সময় সোজা থাকে এবং কিছুটা সময় একটু ভেতরে আঁকা বাঁকা হয়ে যায়, এটাকে খাঁজ বলে। তো প্রাথমিক খাঁজ বা আহ, যেটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি, সেটা বাদে অন্য যে খাঁজগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় গৌণ খাঁজ। গৌণ খাঁজকে ইংরেজিতে বলা হয় সেকেন্ডারি কনস্ট্রিকশন। এবং এদের অপর একটি নাম হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। এবার এটাকে নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন কেন বলে? কারণ নিউক্লিওলাস তৈরিতে এরা সাহায্য করে। নিউক্লিওলাস, টেলোমিয়ার, কাইনেটোকোর, এটাই হচ্ছে গিয়ে ক্রোমোজোমের মূলত অংশ। এবং এখানে অনেক সময় অনেক আমাদের সময় অনেক বইতে এই জিনিসটা লেখা থাকতো। আহ, সেটা হচ্ছে অনেক সময় ক্রোমোজোমকে এরকম ভাবে ডিনোট করা হয়ে থাকে এবং এই পুঁতির মতো যে অংশগুলো থাকে ক্রোমোজোমে, এগুলোকে ক্রোমোমিয়ার বলা হয়। এবং ক্রোমোমিয়ার অ্যাকচুয়ালি কি, সেটার কনসেপ্ট আমরা একটু দেখব। হুম, তো এরকম যদি ক্রোমোজোম হয়, এর মাঝখানে ছোট 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 ক্রোমোমিয়ার থাকে।
এই ছোট ছোট পুঁতির মতো অংশগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। তো এগুলোকে ক্রোমোমিয়ার অ্যাকচুয়ালি কি থাকে? মূলত এখানে জেনে রাখা উচিত যে ডিএনএ নেগেটিভলি চার্জ হয়। অর্থাৎ এটা অ্যানায়ন রূপে থাকে। অন্যদিকে আরেকটা প্রোটিন রয়েছে যেটাকে বলা হয় হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন কি করে? এটা পজিটিভলি চার্জ এবং এটা পাওয়া যায় ক্যাটায়ন রূপে। মূলত এই হিস্টোন এবং নয়, হিস্টোন প্রোটিন যেটা পজিটিভলি চার্জ এবং ডিএনএ যেটা নেগেটিভলি চার্জ, এরা একে অপরের প্রতি আকর্ষিত হয় এবং এই আকর্ষণের ফলে এরকম স্ট্রাকচার অনেকটা ডিএনএ নিয়ে থাকে। সেটা যদি আমরা দেখি, যে ধরা যাক এটা যদি একটা হিস্টোন প্রোটিন হয়ে থাকে, হুম, তাহলে এর চারিদিকে ডিএনএ এরকম ভাবে পেঁচিয়ে 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 থাকে। অনেকটা এরকম। right. এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। এরকম এই হিস্টোন গুলো যখন অনেকগুলো এরকম হিস্টোন একসাথে থাকে, তখন অনেকটা, এটা আসলে অনেকটা ছোট একটা প্রোটিন এবং তার চারিদিকে ডিএনএ কিভাবে আছে সেটাকে যদি আমরা দেখি, এগুলো আমাদেরকে ন্যানোমিটার অথবা আর্মস্ট্রং, যখন আমরা এই লেভেলে কথা বলবো যে হ্যাঁ ন্যানোমিটার খুবই ছোট অথবা আর্মস্ট্রং খুবই ছোট, তখন যদি আমরা দেখি তাহলে এরকম আকৃতি হয়। কিন্তু তখনকার যুগে যে লাইট মাইক্রোস্কোপ বা মাইক্রোস্কোপ ছিল, সেটাতে যখন দেখা হতো তখন দেখা যেত এই যে এই হিস্টোন প্রোটিন এবং ডিএনএ কমপ্লেক্স, এগুলো এরকম ভাবে থাকতো এবং এর মধ্যে যখন অ্যাসিড, অ্যাসিড বলবো না, অ্যাসিডিক বলা যেতে পারে, অ্যাসিডিক রং নেগেটিভলি চার্জের। এই অ্যাসিডিক রং দিয়ে যখন ডিএনএ কে বা ক্রোমোজোমকে রং করা হতো, তখন এই অ্যাসিডিক রং আমাদের পজিটিভলি চার্জড হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করত এবং বাইন্ড করে এরকম একটা কালার দিত যা সমস্ত ক্রোমোজোম জুড়ে থাকতো এবং একেই বলা হয় ক্রোমোমিয়ার। তো মূলত আগে যেখানে বলা হতো যে ক্রোমোমিয়ার কি, যেটাকে অনেকটা আমরা বলছি পুতির দানার মতো, সেটাকেই যদি আমরা নিয়ে যাই তাহলে দেখব যে সেটা আসলে এরকম হয় এবং এটাকে যদি আরো ভালো করে দেখি তাহলে দেখব যে আসলে হিস্টোন বলে এক প্রোটিন আছে যা পজিটিভলি চার্জ এবং তার জন্য এটা নেগেটিভলি চার্জ অথবা অ্যানায়ন ডিএনএর সাথে প্রতি আকর্ষিত হয় এবং একে অপরের সাথে মিলে এরকম একটি স্ট্রাকচার তৈরি করে। হুম, তো এই হলো ওভারঅল ক্রোমোজোমের স্ট্রাকচার। কে কি ক্রোমোজোমে থাকে? এক, সেন্ট্রোমিয়ার বা প্রাইমারি কাজ বা প্রাইমারি কনস্ট্রিকশন। দ্বিতীয় থাকে গৌণ কাজ বা নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন। দ্বিতীয় থাকে টেলোমিয়ার। তারপর থাকে ক্রোমোমিয়ার। এবং ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ক্রোমোজোম তৈরি ডিএনএ দিয়ে। এবার এখানে একটা কথা বলে রাখা ভালো, অনেক সময় অনেক জায়গায় প্রশ্ন এরকম থাকে যে
ক্রোমোজোম কি দিয়ে তৈরি? অনেক জায়গায় লেখা থাকে ক্রোমোজোম ডিএনএ দিয়ে তৈরি এবং অনেক জায়গায় লেখা থাকে ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। হুম, তো আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে ক্রোমোজোম মূলত ডিএনএ দিয়ে তৈরি, কিন্তু অনেক সময় প্রশ্নটাকে এরকম ভাবে ঘুরিয়ে বলা হয় যে এটার মধ্যে প্রোটিন অথবা ডিএনএ দিয়ে তৈরি কেন নয় বা কেন থাকে। তো এখানে বলে রাখা ভালো, যখন আমরা বলি ক্রোমোজোম এক একটি ডিএনএ অণু, সেখানে বলে রাখা ভালো যে ক্রোমোজোম তৈরি হতে গেলে বা একটি আমরা যেরকম ইন্টারফেস দশায় যেরকম আমরা ডিএনএ দেখে থাকি, এরকম এই ডিএনএটাকে যদি ক্রোমোজোমের মতো এরকম গঠন প্রাপ্তি করতে হয়, তাহলে এই প্রত্যেকটি ডিএনএ কে হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করতে হয়। তো যাই হোক, আমরা এটাই জানবো এখনকার মতো যে প্রত্যেকটি ক্রোমোজোম এক একটি করে ডিএনএ মলিকুল। যদি তারপরেও কোনো জায়গায় জিজ্ঞেস করা হয় যে কিভাবে ডিএনএ ধীরে ধীরে ক্রোমোজোম তৈরি করে, তাহলে আমরা এটা অবশ্যই বলতে পারি যে ক্রোমোজোম ধীরে ধীরে ডিএনএ তে এরকম ডিএনএ যেটা আছে সেটা হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করে এবং এরা খুব ডেন্স, খুব একে অপরের জন্য খুব প্যাকেজিং খুব শক্ত সমর্থ হয় বা খুব ঘন হয়। অর্থাৎ আগে যেখানে ডিএনএটা এরকম পুরো অনেকটা জায়গা জুড়ে ছিল, এরা হিস্টোনের সাথে বাইন্ড করে এটুকু জায়গার মধ্যেই চলে আসবে এবং তখনই আমরা একে ক্রোমোজোম বলি। তো এই ছিল ওভারঅল ক্রোমোজোম। তো ক্রোমোজোম গুলোকে যখন প্রথম লাইট মাইক্রোস্কোপে দেখা হয়ে থাকে, তখন দেখা যায় শুধুমাত্র সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোম গুলো অনেক রকমের হয়। অনেক সময় দেখা যায় ক্রোমোজোমের পি বাহু এবং কিউ বাহু এই দুটোই সমান, অর্থাৎ যেখানে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মধ্যবর্তী স্থানে অবস্থিত। সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝ বরাবর অবস্থিত, তখন তাকে আমরা কি বলি? মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অনেকটা এরকম দেখতে হয়। এবার আরেকটা আছে সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিকটা কি? এখানে বলা হয় যে সেন্ট্রোমিয়ারটা একদম মাঝখানে থাকে না, বরং মাঝখান থেকে একটু দূরত্বে থাকে। যেমন আমরা এখানে দেখছি যে সেন্ট্রোমিয়ারটা এই ক্রোমোজোমের ঠিক মাঝ বরাবর অবস্থান করেছে, কিন্তু সাবমেটাসেন্ট্রিকে আমরা দেখব যে এটা ঠিক মাঝখান নয়, মাঝখান থেকে অনেকটা দূরে অবস্থান করছে, কিছুটা দূরে অবস্থান করেছে। তার জন্য একে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। এরপর আসে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকটা কি? একটু ভালো করে দেখলে বুঝবে যে সেন্ট্রোমিয়ার যেখানে শেষ হয়ে যাবে, অর্থাৎ টেলোমিয়ার যেখানে শেষ হয়ে যাবে তার থেকে কিছুটা দূরে অবস্থান করছে। অর্থাৎ সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার থেকে কিছুটা দূরে অবস্থান করে। হুম, তো সেন্ট্রোমিয়ার বা টেলোমিয়ার থেকে কিছুটা দূরে অবস্থান করে, একে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। এবং টেলোসেন্ট্রিকটা যদি দেখি তাহলে দেখব ঠিক একদম প্রান্তেই, অর্থাৎ টেলোমিয়ারের কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ টেলোমিয়ারেই অবস্থান করেছে। অর্থাৎ যখন সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের জোমের প্রান্তে অবস্থান করে, এক প্রান্তে অবস্থান করে,
তাকে বলে টেলোসেন্ট্রিক। তো সেন্ট্রোমিয়ারের পজিশনের উপর বেস করে ক্রোমোজোম 4 রকমের হয়ে থাকে। একটা মেটাসেন্ট্রিক, যেখানে সেন্ট্রোমিয়ারটা একদম ক্রোমোজোমের মাঝ বরাবর অবস্থান করবে। একটা হয় সাবমেটাসেন্ট্রিক, যেখানে সেন্ট্রোমিয়ার এক মাঝখানে নয়, একদম সেখান থেকে কিছুটা দূরত্বে অবস্থান করবে, এবং সেটাকে বলা হয় সাবমেটাসেন্ট্রিক। যখন সেন্ট্রোমিয়ার প্রান্তের থেকে কিছুটা দূরত্বে, একদম কিনারে বা একদম শেষে নয়, তার থেকে কিছুটা দূরত্বে, তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। এবং যখন এই সেন্ট্রোমিয়ারগুলি একদম একটি প্রান্তেই অবস্থান করে, তাকে বলা হয় টেলোসেন্ট্রিক। তো এখানে ক্রোমোজোম বা ডিএনএ সম্পর্কে যে জিনিসটা তোমাদেরকে একটু বলে রাখা জরুরি, সেটা হচ্ছে যখন আমরা ব্যাকটেরিয়ার সম্পর্কে বলি, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াতে ক্রোমোজোম কটা থাকে? একটা, একটি ক্রোমোজোম। এবং এটাকে কি বলা হয়? ক্লোজ। যদি ইউক্যারিওটিক দেখি, তাহলে এখানে ক্রোমোজোম কটা থাকবে? একাধিক। এবং এটা কিরকম হয়? ওপেন। যদি আমরা ভাইরাসের সম্পর্কে বলি, তাহলে কি ক্রোমোজোম কটা থাকবে? একটি। ক্লোজ ও হতে পারে এবং ওপেন ও হতে পারে। হ্যাঁ। তো ক্লোজ আর ওপেন এই কথাটির অর্থটা কি? মূলত যখন আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে দেখি, তো ব্যাকটেরিয়ার ক্রোমোজোমটা অনেকটা কিরকম হয়? অর্থাৎ মূলত ডিএনএ মলিকিউলটা একটি গোলাকার এবং ক্লোজ হয়, অর্থাৎ এর মধ্যে কোনো ফাঁকা প্রান্ত নেই। একটা জায়গা থেকে শুরু হচ্ছে, তো সেই জায়গাতে এসেই আবার মিলছে। এর জন্য একে বলা হয়ে থাকে ক্লোজ। অন্যদিকে যখন তুমি ইউক্যারিওটিক সেলের কথা বলবে, তখন যদি আমরা ক্রোমোজোমটাকে দেখি, তাহলে দেখব এর ডিএনএ মলিকিউল একটি জায়গা থেকে শুরু হয়, যাকে 5'3' বলা হয়, এবং অপর জায়গায় 3'5' শেষ হয়। এই প্রান্তের সাথে এই প্রান্তের কোনো রকম যোগাযোগ নেই, এটাকে বলা হয় ওপেন। এবার পরবর্তী কোশ্চেন, সেটা হচ্ছে অটোজোম ও সেক্স ক্রোমোজোম। তো অটোজোম এবং সেক্স ক্রোমোজোম কাকে বলে? তো এটা জানার আগে আমাদের একটু জেনে নেওয়া উচিত যে মানুষের দেহে কটি ক্রোমোজোম আছে। তো মানুষের প্রত্যেকটি সেলে মোট ক্রোমোজোম সংখ্যা থাকে 46। এটাকে অনেক সময় এরকম ভাবে লেখা হয়ে থাকে যে 44 প্লাস XX অর XY। এবার এই 44টাকে অনেক সময় এরকম ভাবে লেখা হয়ে থাকে
22 টু XX XY। তো মানুষের দেহে মোট 46টি ক্রোমোজোম পাওয়া যায় এবং 46টির মধ্যে 44টি ক্রোমোজোম স্ত্রী এবং পুরুষ উভয়ই উপস্থিত। কিন্তু শেষ যে দুটো ক্রোমোজোম সম্পর্কে বলা হলো, যেটাকে বলা হয় সেক্স অথবা XY, তাহলে দেখব স্ত্রীদের দেহে উপস্থিত থাকে XX। এক্স একটি ক্রোমোজোমের নাম, এক্সটা বলে রাখা ভালো, অনেক জায়গায় এরকম দেখবে XX XY। এক্স একটি ক্রোমোজোমের নাম, ওয়াই একটি ক্রোমোজোমের নাম। মোট মিলে আমাদের 46টি ক্রোমোজোম থাকে। প্রত্যেকটা ক্রোমোজোমকে এরকম ভাবে নামাঙ্কিত করা হয়ে থাকে 1 2 3 4, এরকম ভাবে 22 জোড়ার নামকরণ করা হয়, অর্থাৎ 1 থেকে 22, এবং তারপর আমরা বলে থাকি এক্স এবং ওয়াই। তো এরকম ভাবে এর নামকরণ করা হয়ে থাকে। 44টি ক্রোমোজোম অর্থাৎ 22 জোড়া, যা স্ত্রী এবং পুরুষ উভয়ে উপস্থিত থাকে। কিন্তু দুটো ক্রোমোজোম, যেটা স্ত্রীদের ক্ষেত্রে থাকে XX এবং পুরুষদের ক্ষেত্রে থাকে XY। তো যদি কোনো জায়গায় এরকম লেখা থাকে যে 44 প্লাস XX, ইট মিনস স্ত্রী। XX ক্রোমোজোম শুধুমাত্র স্ত্রীদের দেহেই থাকে মানুষের ক্ষেত্রে, অর্থাৎ এখানে 46 প্লাস 2, মোট করে 46। এবং পুরুষদের ক্ষেত্রে কি থাকবে? এক্স এবং ওয়াই, এটা পুরুষ। তো যে ক্রোমোজোম কোনো জীবের লিঙ্গ নির্ধারণ করতে সাহায্য করে তাকে বলে সেক্স ক্রোমোজোম। যেমন এক্স 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 এবং ওয়াই। এবং সেক্স ক্রোমোজোম ছাড়া বাকিদেরকে বলা হয় অটোজোম, বা অনেক জায়গায় এরকম পাবে অটোজোমাল ক্রোমোজোম। তো মানুষের মতো যারা উন্নত প্রাণী থাকে, তাদের লিঙ্গ নির্ধারণের জন্য আলাদা করে ক্রোমোজোম থাকে। মানুষের দেহে মোট 46টি ক্রোমোজোম মানুষের দেহে মোট 46টি ক্রোমোজোম উপস্থিত। এর মধ্যে 44টি ক্রোমোজোম স্ত্রী এবং পুরুষ উভয়ের দেহেই উপস্থিত থাকে। শুধুমাত্র দুটি ক্রোমোজোমের ক্ষেত্রে স্ত্রী এবং পুরুষের বিভিন্নতা দেখা যায়। স্ত্রীদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোম থাকে, পুরুষদের ক্ষেত্রে এক্স এবং ওয়াই দুটো আলাদা ক্রোমোজোম থাকে। এবং এরকম ভাবে স্ত্রীর ক্ষেত্রে 44টি অটোজোম এবং এক্স এক্স স্ত্রী, এবং এরকম ভাবে 46টি ক্রোমোজোম তৈরি হয়। এবং যে ক্রোমোজোমগুলো আমাদের সেক্স ক্রোমোজোম ছাড়া বাকি যে ক্রোমোজোমগুলো আমাদের নিউক্লিয়াসে উপস্থিত থাকে, সেগুলোকে বলা হয় অটোজোম বা অটোজোমাল ক্রোমোজোম। তো এই হচ্ছে গিয়ে ক্রোমোজোম। এবং পরবর্তী দিন আমরা দেখব যে এই ক্রোমোজোম যা দিয়ে তৈরি, অর্থাৎ ডিএনএ, এবং এই ডিএনএ কিভাবে তৈরি হয়, এবং ডিএনএ যে স্ট্রাকচার, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার বা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার কিভাবে তৈরি হয়। মূলত
এখানে বলে রাখা ভালো যে উঁচু ক্লাসে তোমরা যখনই জেনেটিক্স পড়বে তখন এই কথাটা মনে রাখতে হবে, ডিএনএ গঠন বা স্ট্রাকচার কোন বিজ্ঞানীরা দিয়েছিলেন? ফ্রান্সিস ক্রিক এবং ওয়াটসন। তো ওয়াটসন আর ক্রিকের এই মডেলটি খুবই ডিএনএ কিভাবে গঠিত হয় সেটা খুবই প্রয়োজনীয়, এবং এটা তৎকালীন সময়ে নেচারে পাবলিশ হয়েছিল। নেচার একটি খুবই আহ, বলা যেতে পারে সব থেকে ভালো যে সায়েন্সের বা বিজ্ঞানের আর্টিকেল হয় সেটা মূলত নেচার দিয়ে পাবলিশড হয়, এবং নেচার এটাকে বিগত শতকের টপ 10 সায়েন্টিফিক ডিসকভারির মধ্যে একে কাউন্ট করেছে। এবং এই জন্য ফ্রান্সিস ক্রিক এবং ওয়াটসন এই দুজনকে নোবেল প্রাইজ দিয়েও ভূষিত করা হয়ে থাকে। তো এই ডিএনএ এর গঠন বা স্ট্রাকচার কিরকম হয়, ডিএনএ কি দিয়ে তৈরি হয়, এবং সেই ডিএনএ কিভাবে আমাদের বংশগতির ধারক এবং বহন করে সেটাকে আমরা পরদিন দেখব। তবে আজকের জন্য একটি খুবই মজাদার জিনিস আমরা চেষ্টা করব, সেটা হচ্ছে গিয়ে এতদিন আমরা ম্যান্ডেলের যে দ্বিসংকর জনন এক্সপেরিমেন্টটি আমরা দেখতাম বা দ্বিসংকর জনন পরীক্ষাটি দেখতাম, যেখানে আর আর এবং ওয়াই ওয়াই মধ্যে ক্রস করানো হয়েছিল। এবার যদি দেখা যায় সেটাকে আমরা ক্রোমোজোম লেভেলে অর্থাৎ ডিএনএ লেভেলে কিভাবে হচ্ছে সেটাকে যদি একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখব যে প্রত্যেকটি জীবের একটি ক্রোমোজোম দুটি করে থাকে। অর্থাৎ আমরা যে এতক্ষণ ধরে এই কথাটি বলছিলাম যে 44, বস্তুত এখানে 44টি ক্রোমোজোম থাকে না, বরঞ্চ 22টি ক্রোমোজোম দুটি করে অবস্থান করে। এবং এই একটা মূলত এদেরকে সমসমস্ত ক্রোমোজোম বলে। এবার সমসমস্ত ক্রোমোজোম বলতে কি বোঝানো হয়, যেমনটা আমি বললাম যে 44টি ক্রোমোজোম নয় বরঞ্চ 22টি ক্রোমোজোম, এটা প্রত্যেকে দুটি করে উপস্থিত। এবং একটি আসে মায়ের কাছ থেকে, অপরটি আসে পিতার কাছ থেকে। তো মূলত ব্যাপারটা কি, যেরকম ভাবে ক্রোমোজোমের নামকরণ করা হয় 1, 2, 2, 3, 3, 4, 4, এরকম করতে করতে 22খানা এরকম ক্রোমোজোম মানুষের দেহে নিউক্লিয়াসে উপস্থিত। এবং এর মধ্যে এই জোড়াটি যদি আসে মায়ের কাছ থেকে, অপরদিকে এই জোড়াটি আসবে পিতার কাছ থেকে। তো এদেরকে একে অপরের সমসংস্থ ক্রোমোজোম এদেরকে একে অপরের সমসংস্থ ক্রোমোজোম বলা হয়ে থাকে। যেরকম এই 1 নম্বরটি যেটি মায়ের কাছ থেকে এসেছে এবং এটি যেটি পিতার কাছ থেকে এসেছে, এরা একে অপরের সমসংস্থ ক্রোমোজোম। এরা একে অপরের সমসংস্থ ক্রোমোজোম।
এরা একে অপরের সমসংখ্যক ক্রোমোজোম, এরা একে অপরের সমসংখ্যক ক্রোমোজোম। তো এরকম ভাবে যদি আমরা মেন্ডেলের দ্বিসংকোচন পরীক্ষাটিকে দেখি, তাহলে দেখা যাবে যে দুজোড়া সমসংখ্যক ক্রোমোজোম মধ্যে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল আর উপস্থিত, এবং ২ নম্বর সমসংখ্যক ক্রোমোজোমের মধ্যে ক্যাপিটাল ওয়াই উপস্থিত। এটাকে যদি ধরা হয়ে থাকে, অপর দিকে রয়েছে স্মল আর, স্মল ওয়াই। এদের থেকে কিরকম গ্যামেট তৈরি হতে পারে? ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এবং F1 এ মূলত এদের ক্রোমোজোম স্ট্রাকচারটি কিরকম হয় একটু দেখবে। এই ১ নম্বর খানা ক্রোমোজোম মায়ের কাছ থেকে, এই ১ নম্বর খানা পিতার কাছে। মূলত যদি আমরা উপরের দিকে যাই, তো এটা এসেছে পিতার কাছ থেকে, এটা এসেছে মায়ের কাছ থেকে, তো এটা এসেছে পিতার কাছ থেকে। এবার এখানে কিরকম গ্যামেট তৈরি হচ্ছে যদি একটু ভালোভাবে দেখো, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই। কিন্তু এইখানে ক্যাপিটাল আর যে ক্রোমোজোমটা কোথার থেকে এসেছিল? মায়ের কাছ থেকে। তার সাথে কি রয়েছে? স্মল ওয়াই, যেটা কোথার থেকে এসেছিল? পিতার কাছ থেকে। অর্থাৎ যদি আমরা এদের প্যারেন্ট অণুতে চলে যাই, যেটাকে পিজি অণু বলা হয়ে থাকে, স্মল ওয়াই এর ক্রোমোজোম পিতার কাছে উপস্থিত ছিল এবং ক্যাপিটাল ওয়াই এর ক্রোমোজোম মায়ের কাছে উপস্থিত ছিল। কিন্তু যখন গ্যামেট তৈরি হচ্ছে F1 থেকে, তখন দেখা যাচ্ছে যে ক্যাপিটাল আর, স্মল ওয়াই, অর্থাৎ এরকম ভাবে এরা একে অপরের সাথে কখনোই মিশে যায় না, কিন্তু একে অপরের সাথে উপস্থিত থাকে। যেটা মেন্ডেল নিজের সূত্রে বলে গেছিল যে বিপরীত ধর্মের বৈশিষ্ট্যগুলো কখনো একে অপরের সাথে মিশে যায় না, বরং এরা একে অপরের সাথে উপস্থিত থাকে এবং সমস্ত কম্বিনেশনে থাকে। যেমন ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই হয়ে গেল, তেমনি ক্যাপিটাল আর স্মল ওয়াই উপস্থিত আছে। ঠিক সেরকম স্মল আর ক্যাপিটাল ওয়াইও যেরকম থাকে, স্মল আর এবং ক্যাপিটাল ওয়াইও থাকে। অর্থাৎ মেন্ডেল যেটা নিজের প্রথম সূত্রে বলেছিলেন যে গ্যামেট তৈরির সময় বিপরীত ধর্মের বৈশিষ্ট্যগুলো একে অপরের সাথে মিশে যায় না, বরং একে অপরের থেকে আলাদা হয়ে যায় এবং সমস্ত রকম কম্বিনেশনে উপস্থিত থাকে, সেটাই প্রুভ হলো। কিন্তু এবার যেটা আমি চাই যে তোমরা বাড়িতে গিয়ে অবশ্যই চেষ্টা করো, সেটা হচ্ছে দ্বিসংকর জননের যে চেকার বোর্ডটি আছে, সেখানে আমরা ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর ওয়াই ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই এরকম না লিখে, সেটাকে যদি আমরা ক্রোমোজোমের টার্মে এক্সপ্রেস করি বা ক্রোমোজোমের টার্ম দিয়ে যদি সেটাকে আমরা দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু ব্যাপারটা আরো অনেকটাই বোধগম্য হয়। এবং আমি চাই তোমরা এই জিনিসটা, বা যারা দেখছো ভিডিওটা, তারাও নিজের বাড়িতে গিয়ে চেষ্টা করো। এবং হ্যাঁ, এটা অবশ্যই তোমাদেরকে পরবর্তী সময় বুঝতে বা মেন্ডেলের সূত্রগুলোকে ক্রোমোজোমীয় ভাবে বা ডিএনএ দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সেটাকে বুঝতে সাহায্য করবে। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে। এবং পরদিন আমরা ডিএনএ থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার এবং ওয়াটসন আর ক্রিকের মডেল নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই রাখ।